হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলেয়া, আমার চ্যানেল বি উইথ আলেয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। প্রথমেই একরাশ গাঁদা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ব্রেকফাস্ট অনেক আগেই শেষ হয়েছে, এখন বেলা 11টা বাজে। তো শামসের হঠাৎ করে ইচ্ছে করছে রাস্তার মধ্যে যে ভাপা পিঠা আর চিতই পিঠা বিক্রি করে, সেই চিতই পিঠা আর ভাপা পিঠা খাবে। তো আমাদের পাশেই একজন মহিলা বিক্রি করছিলেন, তো ওনার কাছ থেকেই একটু ভাপা পিঠা আর চিতই পিঠা নিয়ে আসছি, আর সাথে হচ্ছে 2 ধরনের ভর্তা দিয়েছে। তো বাসায় অনেক ধরনের পিঠাই আমি বানাই, তারপরেও মাঝে মাঝে হচ্ছে বাইরে থেকে খেতে ভালোই লাগে। যদিও এগুলা খুব বেশি স্বাস্থ্যসম্মত নয়, তারপরেও দেখা যায় যে ধুলোবালি মিশ্রিত খাবারগুলোই আমাদের বেশি ভালো লাগে। তবে আমাদের বাসার পাশে যে মহিলা পিঠাগুলো বানিয়ে বিক্রি করছিলেন, তিনি মোটামুটি পরিষ্কারই আছেন। দেখলাম যে আসার পরে সব কিছু পরিষ্কার করলেন, তারপরে হচ্ছে পিঠাগুলো তৈরি করেছেন। যারা নাকি এই ধরনের খাবার খেতে পারেন না, খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন, তাদের উচিত হবে এই ধরনের খাবার অ্যাভয়েড করা। তো এই খাবারগুলো যেটাকে আধুনিকভাবে বলা যায় স্ট্রিট ফুড, তো এগুলা হচ্ছে দেখে তারপর খাওয়া উচিত কতটা স্বাস্থ্যসম্মত। আমরা খাচ্ছি বলেই যে আপনাদের খেতে হবে সেরকম কোনো কথা নেই। মজা দেখো, জাল লাগেন না হুটকি করতা, লাগেননি জাল। আমার পিঠা মজা না এই রাস্তার পিঠা মজা? রাস্তার পিঠা মজা। ও ওকে, আমরা এখন ভাপা পিঠা একটু ট্রাই করবো। ওকে শামস, তুমি আগে ট্রাই করো। এটা কি মজা নেই? মজা নেই? মজা। ভাপা পিঠা মজা? মজা। আমারটা থেকে মজা? ও তো আমরা সবাই একটু একটু করে পিঠাগুলো ট্রাই করলাম, বেশ ভালোই ছিল খেতে, আর বানানোটাও খুব সুন্দর হয়েছে, খুব ঝটপট উনি এই পিঠাগুলো তৈরি করেছেন। তো এখন রান্নাঘরে চলে আসছি রান্নাবাড়া করার জন্য। তো প্রথমে হচ্ছে ডালটা বসিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে, এখন একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। আগেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে ব্রেকফাস্ট করার পরে। এখন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিচ্ছি ডালগুলোকে, পরে এটাকে ফোড়ন দিয়ে দেব। আর আজকে হচ্ছে লাল শাক ভাজি করব। আর এদিকে আছে সিমগুলোকে আমি রুই মাছ দিয়ে মানে রান্না করব। তো রুই মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে হলুদ লবণ আর মরিচ দিয়ে মেখে এখন ফ্রাই করে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে সিমটা রান্না হয়ে যাওয়ার পরে একদম যখন সেদ্ধ হয়ে যাবে শেষের দিকে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো। আর নামাবার আগে পাঁচফোড়ন আর হচ্ছে ধনেপাতা দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর আজকে শুকনো মরিচ দিয়ে ডাল ফোড়ন দেব, সেই জন্য শুকনো মরিচটা আগে ভেজে তারপর অন্য একটা পাত্রে তুলে রাখবো। এরপরে হচ্ছে মেথিটা দেব আর পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা ফোড়ন দেব। তো ডালটা ফোড়ন দিতে দিতে আপনাদের সাথে সেই পুরনো কথাটাই আবার শেয়ার করব। আপনারা যদি আমার এই ব্লগটা প্রথম দেখে থাকেন আর আপনাদের যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে আসবে। যদি আপনি সাবস্ক্রাইব করে তারপর বেল বাটনটা ক্লিক করে রাখেন, তাহলে
তো এখন আমি ডালের মধ্যে আগে ভেজে রাখা শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা দিয়ে এটাকে আবারও মিক্স করে নিলাম। এখন আমি ফোড়নটা এর মধ্যে ঢেলে দেব। ওদিকে পেঁয়াজ রসুনগুলো মোটামুটি গোল্ডেন কালারের হয়ে আসছে। এখন একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন ফোড়নটা গরম ডালের মধ্যে দিয়ে দেব, আর সঙ্গে সঙ্গে ডালটা ঢেকে রাখতে হবে, না হলে ফোড়ন দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা চলে যাবে। তো ডালটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে ফ্রাই প্যানে ডালটা ফোড়ন দিয়েছিলাম সেই ফ্রাই প্যানেই আবারও তেল নিয়ে নিচ্ছি। এটাতে আমি লাল শাকগুলো ভেজে নেব। তো প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে রসুন কুচি দেব, আর হচ্ছে পেঁয়াজ কুচি দেব, আর সাথে হচ্ছে কাঁচামরিচ কেটে তারপর দিয়ে দেব। আর আমি কিন্তু লাল শাকের মধ্যে হলুদ দিই। লাল শাক না, সব ধরনের শাকের মধ্যেই আমি 1 চা চামচের মতো হলুদ দিয়ে থাকি। হলুদ দিলে খাবারের স্বাদটা একটু বেড়ে যায়। অনেকে হচ্ছে হলুদ ছাড়াও শাক রান্না করেন, সেটাও করা যেতে পারে, কোনো সমস্যা নাই। তো হলুদটা দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব, আর তারপরে হচ্ছে এর মধ্যে লাল শাকগুলো দিয়ে উপরে লবণ ছিটিয়ে এটাকে ঢেকে রেখে দেব। কিছুক্ষণের মধ্যেই শাক থেকে পানি বের হয়ে যাবে, আর পরে আমরা একটু চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে শাকের পানিটা শুকিয়ে নিলেই কিন্তু শাক রান্না হয়ে যাবে। তো আজকে কিন্তু আমি খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাগুলো শেষ করার পরে আজকে আমি ব্রকলি দিয়ে খুবই মজাদার একটা ভাজি মতো তৈরি করব। এটা হচ্ছে সরিষার তেলে ব্রকলি ভাজি। তো এই জন্য আমি এখানে একটা ব্রকলি নিয়ে নিয়েছি। এটাকে এখন কেটে নিচ্ছি। প্রথমে এর ডালাগুলো হাত দিয়ে ছুটিয়ে নেব, তারপরে হচ্ছে একটা ছুরি দিয়ে ছোট ছোট সাইজ করে ব্রকলিগুলো কেটে নেব। তো ব্রকলিটা হচ্ছে অনেকে অনেকভাবে রান্না করেন। তো আমি যেভাবে আজকে রান্না করছি সেভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। অনেকের হচ্ছে ব্রকলিটা খুব বেশি ভালো লাগে না। আমি নিজেও ব্যক্তিগতভাবে ব্রকলি অত বেশি পছন্দ করি না। আমার বাচ্চারাও দেখা যায় যে সবুজ ফুলকপি দেখলে একদম খেতেই চায় না, চোখ কপালে তুলে ফেলে। তো সেই জন্য আমি ওদেরকে ডিফারেন্ট ওয়েতে ব্রকলি রান্না করে তারপর ট্রাই করার জন্য দেই। তাহলে যেটা হয়, ওরা পছন্দ করে খেতে। আর ব্রকলিটা কিন্তু পুষ্টির দিক থেকে খুবই ভালো, বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। সেই জন্য আমি ব্রকলিটা যে কোনো উপায়েই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো ব্রকলিটা কেটে এখন আমি একটা লবণ দিয়ে বোলের মধ্যে ভিজিয়ে রেখেছি, জাস্ট নর্মাল পানিতে একটু সময় ভিজিয়ে রাখলাম। যদি ভিতরে পোকা টোকা থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে। তো এখন আমি ফ্রাই প্যানে সরষের তেলটা নিয়ে নিচ্ছি। সরিষার তেলটা একটু গরম করা লাগে, আমরা সবাই জানি, না হলে তেলের মধ্যে একটু ফেনা মতো উঠে যায়। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ব্রকলিগুলো একটু ভেজে নেব, প্রায় 2 মিনিটের মতো, খুব বেশি সময় না, 2 মিনিট ব্রকলিগুলো ভেজে নিতে হবে। আবার খুব বেশি সময় ভেজে নিলে ব্রকলিগুলো একদম নরম হয়ে যাবে। এটা কিন্তু খুবই নরম একটা সবজি। আর ব্রকলির উপকারীর কথা একদম বলে শেষ করা যাবে না। এটা কিন্তু ভিটামিনে ভরপুর একটা সবজি। অনেকে ব্রকলি দিয়ে ভর্তা, তারপরে হচ্ছে স্যুপও বানিয়ে খেয়ে থাকেন। আর আমার ব্রকলি দিয়ে আরেকটা রেসিপি আছে বেশ আগে, তো সেটাও আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তো এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করছি। এখানে আমি একটা বাটিতে 1 চা চামচের মতো জিরের গুঁড়া, 1 চা চামচের মতো হচ্ছে ধনিয়ার গুঁড়োটা নিয়ে নিচ্ছি, আর হলুদ নেব প্রায় 1/2 চামচের মতো। আমার এই স্পাইস জারের মধ্যে যে চামচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 1/2 চামচই। আমি আগে জিরা আর ধনিয়া হচ্ছে 2 চামচ, এই চামচ দিয়ে 2 চামচ করে দিয়েছি। তবে মেজারমেন্ট দিয়ে মাপলে এটা কিন্তু 1 চা চামচই হয়েছে। আর হলুদ 1/2 চা চামচ, আর এখানে মরিচের গুঁড়োটাও আমি 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি।
তো এখন আমি এখানে 1 চা চামচের মতো হচ্ছে গোলমরিচের গুঁড়োটা দিলাম। গোলমরিচের গুঁড়ো এখানে সাদা গোলমরিচটাই আমি ব্যবহার করেছি, যে জন্য গোলমরিচের গুঁড়োটা একটু সাদা মতো লাগছিল। তো আমাদের এখানে সয়া সস লাগবে আর কর্নফ্লাওয়ার লাগবে। তো এখানে আমি 2 টেবিল চামচ সয়া সসটা দিয়ে দিচ্ছি, আর সাথে হচ্ছে মাস্টার্ড সসটা দেবো প্রায় 1 চা চামচের মতো। খুব বেশি দিলে যদি বেশি ঝাল হয়ে যায়, সেই জন্য আমি খুব বেশি দিচ্ছি না। তো আপনারা চাইলে এখানে বাসায় যে মাস্টার্ড বা সরিষা বাটা থাকে সেটাও 1 চা চামচ দিয়ে দিতে পারেন। তো এখন সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই মশলাগুলো একটা একটা করে এই সবজির মধ্যে দিতে পারেন। তো আমি সুবিধার জন্য সব কিছুকে একসাথে মিক্স করে নিলাম। তো এখন আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে তেলটা দিয়ে দেবেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 চিমটি কালো জিরা আর হচ্ছে 1 চিমটি মৌরি দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি প্রায় 4-5 কোষার মতো রসুন কুচি দিলাম, আর পেঁয়াজ হচ্ছে এখানে প্রায় হাফ কাপের মতো দিয়েছি, আর উপর থেকে লবণটা দিয়ে দিলাম। এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে এই যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মশলাটা যে বাটির মধ্যে ছিল সেই বাটিটা পানি দিয়ে ধুয়ে প্রায় হাফ কাপের মতো পানি এখানে দিয়ে দিলাম। তাহলে মশলাটা কষানো হবে ভালোভাবে আর পুড়ে যাবে না মশলাটা। তো মশলাটা ভালো করে কষানোর জন্য আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। আপনারা এখানে টমেটোর পিউরিটাও দিতে পারেন, তো আমি টমেটোটাই দিলাম। তো এখন আমি কিউব করে কেটে রাখা 2টার মতো আলু এখানে দিয়ে দিচ্ছি। তো টমেটো আর আলু দিয়ে এইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি প্রায় 1 কাপের মতো পানি দিলাম, আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে তারপর একটু সময় রেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর ওদিকে আমি কর্নফ্লাওয়ারটা একটা বাটিতে নিয়ে গুলে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, পানি দিয়ে এটাকে মিক্স করে নিয়ে তারপর রেখে দিয়েছি এক সাইডে। তো এখন আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হালকা ভেজে রাখা ব্রকলিটা দিয়ে দিচ্ছি। ব্রকলিটা দিয়ে এটাকে ভালো করে সব কিছুর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। এবার উপর থেকে আবারও হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এবার এটাকে আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি। আমি কিন্তু ব্রকলি দেওয়ার পরে এর মধ্যে লবণটা দিয়েছি, লবণ মিস করি নাই। লবণ তো অবশ্যই দিতে হবে, না হলে কোনো রান্নাই কিন্তু ভালো হবে না। তো একটু কাঁচা কাঁচা রয়ে গিয়েছিল ব্রকলিটা, আর একটু পানি দিয়ে দিলাম, আমার গ্রেভি দরকার সেই জন্য। তো এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম, আর একদম নামানোর শেষ মুহূর্তে আমি কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা মোটামুটি থকথকে হয়ে যাবে, সেই জন্য লাস্টের দিকেই আমি কর্নফ্লাওয়ারটা দিলাম। তো এখন সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেল আমার খুবই মজাদার সরিষার তেলে ব্রকলি ভাজি। তো এখন আমি আবারও ধনেপাতা দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে তারপর ঢেকে রেখে দেব। তো এই ছিল আমার দুপুরের রান্নাবাড়া শেষ করার সাথে সাথে আমি ব্লগটাও শেষ করে দিচ্ছি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।